আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে এখানে আরও রয়েছে রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যেগুলো তোমার বায়োলজি প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নগুলো আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর কোড পাবে। তুমি যখন প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে। সেক্ষেত্রে তুমি প্রশ্নটা তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে এবং সহজেই একটু আয়ত্ত করতে পারবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে চলো আমরা যশোর বোর্ড 2025-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপক হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা পাতা দেখতে পাচ্ছি, তাই না? একটা পাতা কি করতেছে, অক্সিজেন গ্রহণ করতেছে আর কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। তার মানে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া, তাই না? শ্বসন প্রক্রিয়ায় আমরা জানি অক্সিজেনের মাধ্যমে খাদ্যবস্তু ভেঙে গিয়ে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডটা পাতার এখন এটা প্রয়োজনে এটা হচ্ছে নির্গত হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আবার আরেকটা পাতা কি করতেছে দেখো তো, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে আর অক্সিজেন বের করে দিচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমরা জানি উদ্ভিদ হচ্ছে তার গাছের পাতায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, ওখানে খাদ্য তৈরির সময় উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন নির্গত হয়। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন নির্গত করতেছে, এটা হচ্ছে তার মানে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটা শ্বসন আর সালোক সংশ্লেষণ, এই দুইটা প্রক্রিয়া বুঝতে পারার পরে চলো আমরা ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে দেখো তো, যে মৌল বিপাক শক্তি কি, প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন, চিত্র এক্স এ সংগঠিত প্রক্রিয়াটির সাইটোপ্লাজমিক ধাপের ব্যাখ্যা করো। এখন এক্স এর যে বিক্রিয়া ওটা কি ছিল আমাদের শ্বসন প্রক্রিয়া, এখন সবাত শ্বসন প্রক্রিয়া। কি জন্য? কারণ এখানে অক্সিজেন কাজে লাগছে, অক্সিজেনের সহযোগিতায় যদি খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে ওটাকে আমরা বলবো শ্বসন প্রক্রিয়া। এটা হচ্ছে তোমার 4টা ধাপে সম্পন্ন হয়, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর ভিতরে সাইটোপ্লাজমিক ধাপ বলতে আমাদের গ্লাইকোলাইসিসটাকে বোঝায়। কি জন্য? কারণ গ্লাইকোলাইসিসটা তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয় আর বাকি বিক্রিয়াগুলো তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এখন ঘ নম্বরে কি বলছে, জীবে এক্স ও ওয়াই প্রক্রিয়া দুটি পরস্পর সম্পর্কযুক্ত। এক্স আর ওয়াই কি ছিল আমাদের সালোক সংশ্লেষণ, শ্বসন আর সালোক সংশ্লেষণ ছিল। এই দুইটা বিক্রিয়া কিন্তু তোমার পরস্পর সম্পর্কযুক্ত, একটার উপর আরেকটা কিন্তু নির্ভরশীল। এবার এই প্রশ্নগুলো দেখো তো, ওই ডান পাশে ওদের জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। দেখো কয়ের জন্য 1 নাম্বার বরাদ্দ, এখানে আমরা শুধু জ্ঞানমূলক একটা চরণ লিখবো। ক্ষয়ের জন্য যেহেতু তোমার 2 নাম্বার বরাদ্দ, এখানে আমরা 2টা প্যারা লিখবো। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। গ আর ঘ দেখো 3 আর 4 নাম্বার বরাদ্দ, তার মানে এখানে তোমার ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে। এরপরে চলো আমরা এগুলোর উত্তরে যদি যাই, মৌলবিপাক শক্তি কি। এখন মনে করো তুমি আজকে পুরা দিন রেস্ট করতেছো, কোনো হচ্ছে ভারী কোনো কাজ করো না, কোনো দুষ্টামি খেলাধুলা কিছু করতেছো না, সারাদিন শুয়ে বসে আসো, মানে বিশ্রাম নিচ্ছ পুরা দিন। এই বিশ্রামরত অবস্থায়ও কিন্তু তোমার দেহে কিছু পরিমাণে শক্তি খরচ হবে। কি জন্য খরচ হবে? তুমি যদি বসে থাকো তাহলে কি তোমার হৃৎপিণ্ডটাও বসে থাকবে, ও কিন্তু ওর কাজ করতেই থাকবে। তারপরে তোমার ফুসফুস কি শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দিবে যে ও বিশ্রাম নিচ্ছে আমিও বিশ্রাম নিব, আমি তো ওর একটা অর্গান না, ও তো চলতেই থাকবে। এরপরে তুমি বসে থাকলে কি তোমার পুপ পটি পাবে না এরকম কিছু, তোমার রেচন প্রক্রিয়া তো সম্পন্ন হচ্ছে। যার জন্য এই যে অভ্যন্তরীণ যে বিপাকীয় কার্যাবলী, শারীরবৃত্তীয় কার্যাবলী, এগুলো সম্পন্ন হওয়ার জন্য কিন্তু কিছুটা শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা তোমার হচ্ছে মৌলবিপাক শক্তি। দেখো তো বিশ্রামরত অবস্থায় আমাদের শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড প্রভৃতির সাথে সংশ্লিষ্ট পেশিগুলো সংকোচন প্রসারণে সংঘটিত কাজ যে শক্তির মাধ্যমে সম্পাদিত হয় তাকে আমরা কি বলবো? মৌলবিপাক শক্তি। এরপরে প্রচ্ছেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। এখন এটা কি কথা, একবার তুমি প্রয়োজনীয় বললা আবার অমঙ্গল বলতেছো, এটা আবার কেমন কথা? বিজ্ঞানী কার্টিস প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলছে এই জন্য কারণ প্রচ্ছেদনে তোমার প্রয়োজনীয় দিকও আছে অপ্রয়োজনীয় দিকও আছে, মানে তুমি ওকে প্রয়োজনীয় বলতে পারো অমঙ্গলও বলতে পারো। কি জন্য? প্রচ্ছেদন হচ্ছে এরকম একটা প্রসেস যেটার মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দিয়ে পানির চাপ থেকে মুক্ত হয়। অতিরিক্ত পানির চাপ থেকে যখন সে মুক্ত হবে তখন মানে এটার ক্ষেত্রে কি হয়, প্রচ্ছেদনের ফলে পানিটা বের করে দেয়। 3 ধরনের প্রচ্ছেদন প্রক্রিয়া আছে, সব প্রক্রিয়া হচ্ছে তোমার পানি বের হয়ে যাবে। এখন পানি বের করে দেওয়ার সময়ে তোমার হচ্ছে এই মাটির মূল রোমের নিচে, মানে মূল রোমে আমরা জানি মূল রোম দ্বারা মাটির নিচে থাকা পানি শোষিত হয়। এক্ষেত্রে তুমি প্রচ্ছেদন প্রক্রিয়া যখন পানিগুলো বের করে দিবা মূল রোম দিয়ে, তখন তুমি পানি শোষণ করার জন্য হচ্ছে মানে একটু ব্যাপন চাপ ঘাটতি তৈরি হবে মেসোফিল টিস্যুতে। একটা হচ্ছে তোমার
টান বল সৃষ্টি হবে, ওই টানের ফলে তুমি পানিটাকে টেনে হচ্ছে মানে উদ্ভিদ শোষণ করতে পারবে, যার জন্য প্রচ্ছেদন তোমার শোষণকে কিন্তু ত্বরান্বিত করে। তার মানে প্রচ্ছেদন প্রক্রিয়া যখন সম্পন্ন হবে উদ্ভিদ হচ্ছে ওই মাটির নিচ থেকে পানি আর খনিজ লবণ তত সহজে হচ্ছে গ্রহণ করে নিতে পারবে। এছাড়াও দেখো প্রচ্ছেদন যদি মনে করো এরকম আজকে শীতকালে মনে করো তখন কি হয়, বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি থাকে কিন্তু মাটির নিচে তখন কিন্তু পানির ঘাটতি দেখা দেয়। তখন পানির ঘাটতি দেখা দিলে কি হবে, ওই প্রচ্ছেদন প্রক্রিয়া কিন্তু সবসময় চলতে থাকবে। প্রচ্ছেদন প্রক্রিয়ায় তোমার পানি মনে করো বের হয়ে যাচ্ছে উপর দিয়ে, কিন্তু তুমি নিচ থেকে পানি শোষণ করে নিতে পারতেছো না। এক্ষেত্রে তোমার কি হবে, তোমার এই যে পানির ঘাটতি কিন্তু দেখা দিবে উদ্ভিদ দেহে। এইটা হচ্ছে তোমার ক্ষতিকর দিক হিসেবে দেখা যায় প্রচ্ছেদন যদি চলতে থাকে কিন্তু শোষণ যদি ওই পরিমাণে না হয় সেক্ষেত্রে তোমার পানির ঘাটতি দেখা দিয়ে উদ্ভিদটা কিন্তু মানে মারাও যাইতে পারে, কারণ উদ্ভিদে পানির ঘাটতি দেখা দিলে উদ্ভিদের মানে বিভিন্ন সমস্যা দেখা দিবে। এখন এই যে এই প্রক্রিয়াটার জন্যই মানে মানে শোষণের তুলনায় যদি প্রচ্ছেদন বেশি হয় সেক্ষেত্রে যেহেতু ক্ষতি হবে, এই জন্য শীতকালে কিন্তু আমরা দেখি যে গাছ হচ্ছে তার পাতাগুলো ঝরায় ফেলা দেয়, তাই না? পাতা ঝরায় ফেলা দিলে কিন্তু তার প্রচ্ছেদনটা কমে যাবে। কি জন্য? আমরা জানি প্রচ্ছেদন হচ্ছে পাতার মাধ্যমে সবচেয়ে বেশি হয়। এরপরে চলো, তাহলে আমরা কি দেখলাম, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুইটা দিকই দেখলাম, এর জন্য এটাকে হচ্ছে তোমার প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। এরপরে গ নাম্বারে আমাদের কি বলছিল, শ্বসন প্রক্রিয়ার যে সাইটোপ্লাজমিক ধাপটা ছিল ওইটা বর্ণনা দিতে বলছে। সাইটোপ্লাজমিক ধাপটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিসের বর্ণনা চলো দেই। প্রথমে তুমি এখানে বলে নিবা শ্বসনের কয়টা কথা বলবা। শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার গৃহীত জটিল খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয়। সরল উপাদানে পরিণত হওয়ার সাথে সাথে ওখানে কার্বন ডাইঅক্সাইডের শক্তি উৎপন্ন করবে। এখন গৃহীত খাদ্যবস্তু ভাঙার জন্য তোমার সবসময় অক্সিজেন লাগে না। নিম্ন শ্রেণীর জীবে হচ্ছে ওরা এনজাইম দিয়ে করে ফেলে, ওদের অক্সিজেনের প্রয়োজন হয় না। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, আর বাকি যে ধাপগুলো ওগুলো তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এজন্য ওই গ্লাইকোলাইসিসটাকে তোমার সাইটোপ্লাজমিক ধাপ বলছে। এখন এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এখন এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তোমার এই গ্লুকোজটা জারিত হবে অক্সিজেনের উপস্থিতিতে অনুপস্থিতিতে যেমনি হোক, জারিত হয়ে মানে অর্থাৎ ভেঙে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। এই 2 অণু পাইরুভিক অ্যাসিড তোমার পরবর্তী ধাপে আবার খরচ হয়ে যাবে। এই পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, আবার 4 অণু এটিপি তৈরি হয় এবং 2 অণু NADH2 উৎপন্ন করে। এখন তাহলে কি কি পাইলাম? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2। 4 অণু এটিপি যে আমরা পাইলাম, এখন একটা বিক্রিয়া সম্পন্ন করার জন্য তো কিছু পরিমাণ শক্তি প্রয়োজন হয়। ওই 4 অণু এটিপি থেকে 2 অণু এটিপি হচ্ছে এখানে শক্তি খরচ হয়ে যাবে। এরপরে যেগুলো বাকি থাকে ওগুলোকে যদি আমরা এটিপি শক্তিতে কনভার্ট করি তাহলে হচ্ছে আমরা এই গ্লাইকোলাইসিসের মানে বর্ণনা বলতে তোমার এই যে উৎপন্ন যে পদার্থগুলো এই যে উৎপন্ন হইলো এটা বললাম, এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। তাই গ্লাইকোলাইসিস সবাত অবাত উভয় শ্বসনেই দেখা যায়। অবাত শ্বসনে কি হয়, ওই যে নিম্ন শ্রেণীর যে জীবগুলা ওরা কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এখন তো অক্সিজেন থাকলে তুমি বাঁচতেই পারতেছো না, তুমি আবার শক্তি উৎপন্ন করবে অক্সিজেন দিয়ে, এটা তো কমন সেন্স, তাই না? এটা তো মানে সম্ভবই না। তার মানে নিম্ন শ্রেণীর জীবে তোমার গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়, গ্লাইকোলাইসিসে তোমার অক্সিজেনের প্রয়োজন হয় না, কারণ ওই জীবগুলা অণুজীবগুলা তোমার অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না। এই প্রক্রিয়া তারপরে দেখো কি হয়, এই প্রক্রিয়া গ্লাইকোলাইসিস সবাত আর অবাত শ্বসন উভয় প্রক্রিয়া শ্বসনের হচ্ছে প্রথম ধাপটা হচ্ছে এই গ্লাইকোলাইসিসটা। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, এই জন্য এটাকে সাইটোপ্লাজমীয় বিক্রিয়া বলা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সাইটোপ্লাজমিক বিক্রিয়ার বর্ণনা দিতে বলছে। আমরা হচ্ছে এই শ্বসনের মানে সবাত শ্বসনের যে গ্লাইকোলাইসিস অর্থাৎ সাইটোপ্লাজমিক ধাপ বলতে গ্লাইকোলাইসিসের বর্ণনাটা এখানে আমরা দিলাম। এরপরে আমাদের কি বলছিল দেখো তো, জীবে এক্স ও ওয়াই প্রক্রিয়া দুটি পরস্পর সম্পর্কযুক্ত। এক্স ও ওয়াই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ আর শ্বসন। সম্পর্কযুক্ত কিভাবে দেখো তো, উদ্ভিদ যে তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করবে অর্থাৎ শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে কিন্তু তার শক্তি প্রয়োজন, তাই না? তাহলে ও শক্তিটা কই থেকে পাবে? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে পাবে। উদ্ভিদ দেহেও কিন্তু শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে, ওই শক্তি আবার হচ্ছে তুমি উদ্ভিদে শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করতে পারে। এরপরে দেখো শ্বসন প্রক্রিয়া উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে। ওই খনিজ লবণ পরিশোষণ করলে উদ্ভিদ কিন্তু ওই যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু খনিজ লবণ প্রয়োজন, তাহলে ওই খনিজ লবণ উদ্ভিদের বৃদ্ধি সাধন করতে সাহায্য করবে। তারপর সালোক সংশ্লেষণে উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়। ওই অক্সিজেন আবার খাদ্যবস্তুকে জারণের জন্য প্রয়োজন। ওই যে সালোক শ্বসন প্রক্রিয়ায় যে আমরা খাদ্যটা জারিত করবো সবাত শ্বসনে, ওই অক্সিজেনটা কিন্তু আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে পাইলাম। আবার খাদ্য যে তৈরি হবে ওই খাদ্যটা আবার কই থেকে পাইলাম? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে পাইলাম। এখন শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে তুমি যে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত করতেছো, ওই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার তোমার ওই যে উদ্ভিদের জন্য দরকার। উদ্ভিদ যখন খাদ্য তৈরি করবে তাহলে কি হইলো, ওই যে
তোমার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য কিন্তু রক্ষিত হইল। এরপরে উপজাত দ্রব্য হিসেবে শ্বসনে খাদ্য জারণের জন্য অক্সিজেন আমরা পাই। দেখো তারপরে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়। একমাত্র সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। এই খাদ্য শক্তি জারিত হয়ে প্রাণীদেহে শ্বসন প্রক্রিয়ার শক্তি যোগায়। তাহলে আমরা বুঝতে পারতেছি এই দুইটা বিক্রিয়া কিন্তু একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত। সালোক সংশ্লেষণ যদি অফ হয়ে যায় তাহলে শ্বসন প্রক্রিয়া হচ্ছে বাধাগ্রস্ত হবে, কারণ সালোক সংশ্লেষণ থেকেই তো হচ্ছে তোমার খাদ্য আসে, অক্সিজেন আসে। ওগুলো যদি না পাও তাহলে তুমি শ্বসন করবা কিভাবে? তাহলে দুইটার সম্পর্ক আমরা বুঝতে পারলাম। এভাবে আমি যেভাবে তোমাকে বুঝাই বললাম এইভাবে উত্তরগুলো যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা, সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।